একজন শিশু যত বেশি অ্যাক্টিভিটির সাথে সে যুক্ত হবে তার ব্রেনের কিন্তু ফোল্ডারগুলো ওপেন হতে থাকে। আমাদের এডুকেশন ফ্রেমওয়ার্কটাই চেঞ্জ করে ফেলা হয়েছে। যতবারই পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমরা শিক্ষকদের ট্রেনিং দিয়ে ছেড়ে দেই। এই শিক্ষাক্রমে শতভাগ পরিবর্তনের যে প্রক্রিয়া সেইটা শুরু হয়েছে এবং সেই জায়গাটাতে হয়তো অনেক চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু এটা যে পরিবর্তনের যে প্রত্যাশা সেটি নিঃসন্দেহে ইতিবাচক। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি খুবই এক্সাইটেড আজকের দিনটা নিয়ে। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি আব্দুল সালাম স্যারকে। স্যার ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে আছেন। স্যার এর আগে সুইডেনে ছিলেন। সবচেয়ে মজার বিষয়, স্যার এই এডুকেশন কারিকুলাম নিয়ে চায়নার বেশ কয়েকটা জায়গা থেকে ট্রেনিং এবং বেশ কিছু জায়গা থেকে স্যার পড়াশোনা করেছেন এবং অনেক রকম কাজ করেছিলেন। বিভিন্ন রকম এডুকেশনাল কারিকুলামের এত নতুন নতুন সব এক্সপিরিয়েন্স নিয়ে স্যারের সাথে আজকে আমরা আড্ডা দিব। স্যারের সাথে আজকে আমরা অনেক কিছু স্যারের কাছ থেকে শিখবো এবং নতুন এডুকেশনাল কারিকুলাম নিয়ে আমরা স্যারের সাথে একটু কথা বলবো এবং আমি খুবই এক্সাইটেড স্যারের সাথে আজকে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। স্যারের কাছ থেকে এখন যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে এই ধরনের একটা আয়োজনের জন্য। এই আয়োজনগুলো দিয়ে অনেক সুবিধাটা হয়, যেটা হলো যে একটা বড় কর্মযজ্ঞ আমরা যখন হাতে নেই তখন আসলে সকলেরই অংশগ্রহণ এবং সকলেরই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে মুশকিলটা হয় যে অনেক কিছুই নতুন আসলে, পরিবর্তন আসলে সেই পরিবর্তনের ধাক্কা আমাদের সকলের গায়ে গিয়ে লাগবে, সেটি স্বাভাবিক। এবং আমাদের এই নতুন শিক্ষাক্রমের ক্ষেত্রে সেটি হচ্ছে, যেমন করে আমাদের অভিভাবকদের কাছে এটি অনেক সময় অপরিচ্ছন্ন, তেমন করে আমাদের শিক্ষার্থীদের কাছে অনেক কিছু অপরিচ্ছন্ন। সেই বিষয়গুলো হয়তো আমরা সবাই মিলে যদি কথা বলি তাহলে হয়তো সকলের আলাপ আলোচনা থেকে এটা পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, সেই পরিবর্তনের ধারাটি আরও বেশি অব্যাহত থাকবার সুযোগ থাকবে। সেই বিষয়ে আজকে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারলে হয়তো আমি মনে করি যে কিছুটা হলেও সকলের জন্য উপকার এবং অত্যন্ত আনন্দের বিষয় হবে। সবার প্রথমে আমি যে প্রশ্নটা স্যার করবো সেটা হচ্ছে যে আমাদের যে নতুন কারিকুলামটা আসলো এনসিটিভির, সেই কারিকুলামটা মেইন যে পরিবর্তনগুলি নিয়ে এসেছে সেই পরিবর্তনগুলির মধ্যে একটু যদি স্যার ওটা নিয়ে একটু আমাদের সাথে একটু আপনি বলুন। প্রথমে যেটা বলা দরকার যে আমাদের শিক্ষাক্রম পরিবর্তনের জন্য প্রথমে যেটা করা হয়েছিল সেটি হলো আমাদের এডুকেশন ফ্রেমওয়ার্কটাই চেঞ্জ করে ফেলা হয়। আমরা সেই কম্পিটেন্সি থেকে আগে থেকে টার্গেট না করে এখন এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর মাধ্যমে আমরা একজন সাইকোলজিস্টের একটা থিওরি বা তত্ত্ব, সেই তত্ত্বের উপরে ভিত্তি করে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংকে ফোকাস করা হচ্ছে। মেন ফোকাসটি হলো যে যেখানে আমাদের লার্নাররা ইনভলভ হবে, যেখানে আমাদের গার্ডিয়ানরা ইনভলভ হবে, যেখানে আমাদের শিক্ষকেরা শুধুমাত্র সেখানে ফ্যাসিলিটেট করবেন, অর্থাৎ একেবারেই হাতে কলমে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের জীবন থেকে তারা তাদের লার্নিংগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই যে দর্শনগত যে পার্থক্য, সেই দর্শনগত পার্থক্যের দ্বিতীয় যে জায়গাটি ফোকাস করা হয়েছে এই কারিকুলামে সেটি হলো আমাদের আগে মুখস্থ বিদ্যার উপর কিছুটা গুরুত্ব দেওয়া হতো। আগের কারিকুলামগুলোতে মেমোরাইজেশনটাকে মেইনলি ফোকাস করা হতো এবং শিক্ষার্থীরা সেটাই হয়তো পরীক্ষার হলে বা তারা পরীক্ষার খাতায় সেগুলো লিখে আসতো। কিন্তু নতুন শিক্ষাক্রমে যে জায়গাটিকে ফোকাস করা হচ্ছে যে শিক্ষার্থীরা মেমোরাইজেশনে অতটা ফোকাস করবে না, তারা এই কাজগুলো করে করে শিখবে এবং তাদের অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। এবং যে কারণে এখানে দেখবেন যে ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়েছে, মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে, কন্টেন্ট ইয়েতে পরিবর্তন হয়েছে এবং সেখানে আমাদের শিক্ষকদের এই নতুন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করবার জন্য যে আয়োজন সেটাতে পরিবর্তন হয়েছে। অর্থাৎ বলা যায় যে একেবারে এই শিক্ষাক্রমে একটা নতুন এবং আমূল পরিবর্তন, এবং আমার ভাষায় আমি বলবো এটা শতভাগ পরিবর্তনের যে প্রক্রিয়া সেইটা শুরু হয়েছে এবং সেই জায়গাটাতে হয়তো অনেক চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু এটা যে পরিবর্তনের যে প্রত্যাশা সেটি নিঃসন্দেহে ইতিবাচক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস আমার মাথায় আসতেছিল স্যার যখন আপনি শেয়ার করছিলেন, তখন যে আমি যখন ছোটোবেলায় আমার স্কুলে যখন পড়াশোনা করতাম, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা শিক্ষকই খুবই ভালো ছিল, অ্যান্ড মনে পড়লে খুব ভালোই লাগে আর কি, মজা লাগে টিচারদের কথা। সো সেইখানে স্যার দেখতাম যেই টিচার ক্লাসে এসে হচ্ছে খুব বেশি কোনো জিনিস পড়ায় নাই, সে হচ্ছে গিয়ে যে ক্লাসে এসে গল্প করছে অনেক বেশি, বা হয়তো বা একটু টাইম পাস করছে, বা হয়তো বা ক্লাসে এসে হচ্ছে কিছু কিছু জিনিস বুঝায় দেন, বলছে যে হ্যাঁ তোমরা বাইরে খেলতে চলে যাও, আমরা কিন্তু খুব খুশি হইতাম ওই টিচারদের। আরে ক্লাসে তো এমন কিছুই নাই। ছোটোবেলা আমরা হয়তো বা অনেক ক্লাসরুমে এই জিনিসটা পাইনি, যে জিনিসটা হয়তো বা এখন একদম ম্যান্ডেটরি। এখানে ওইটা সবচেয়ে ফোকাস করা হয়েছে এবং ওইটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে এক্সপিরিয়েন্সটা আসবে কোত্থেকে, শিক্ষার্থী এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের প্রসেসটা শুরু হবে কিন্তু তার যেমন ফ্যামিলি থেকে, তার নিজস্ব অভিজ্ঞতা থেকে, সমাজ থেকে, ঠিক সেরকম বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের শিক্ষকেরা শুধু শিক্ষক না, এখানে আরেকটা স্কোপ তৈরি হয়েছে যেটাকে আমরা বলি পিয়ার লার্নিং, এবং এই পিয়ার লার্নিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ার লার্নিং একসাথে আবার গ্রুপ লার্নিং,
যে এই যে শিক্ষার্থীরা মিলে শিক্ষার্থীর কাছ থেকে শিখবে, তার বন্ধুর কাছ থেকে সে শেখার সুযোগটি পাচ্ছে। এবং এখানে যে ঘটনাটি ঘটছে সেটি হলো যে গ্রুপ ওয়ার্ক বা দলীয় যে কার্যক্রম, সেই দলীয় কার্যক্রমেও যে জায়গাটিতে আমাদের অভিভাবকদের অনেক বেশি অসন্তুষ্টি, এবং আমি বলবো যে এখানে অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ফোকাস করতে পারি। যেমন ধরেন 10 জন মিলে একটা কাজ করবে, সেই 10 জনের যদি 10 জনই একেবারে অ্যাক্টিভ থাকে এবং তারা যদি ইফেক্টিভলি পার্টিসিপেট করে, এবং সে কিন্তু নিজে যেটা ভুল করছে সে কিন্তু তার পেয়ার লার্নারের কাছ থেকে, সে তার বন্ধুর কাছ থেকে সেটা সংশোধন করে নিতে পারছে, এবং একই সাথে আমরা দুজনও যদি ভুল করে থাকি তাহলে কিন্তু আরও দুজন আমাকে সেই ভুলটা ধরে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ এই যে সে কাজগুলো সে দলবদ্ধভাবে করছে, দলবদ্ধভাবে করার কারণে তার যে ঘটনাটি ঘটছে সেটি হলো যে তার লার্নিংয়ের যে গ্যাপগুলো থাকছে সেটা কিন্তু সে আরও অন্যান্য লার্নারের কাছ থেকে শিখতে পারছে। এখন সে যদি ইনঅ্যাক্টিভ থাকে, এটাই কিন্তু একজন শিক্ষকের ফ্যাসিলিটেটর হিসেবে প্রধান দায়িত্ব হবে, এবং এটাই আমাদের স্কুলে যদি অংশগ্রহণ না করে, সবাই যদি পার্টিসিপেট না করে, তাহলে ওই লার্নিংয়ের গ্যাপ থাকার সম্ভাবনা অনেক বেশি, যে জায়গাটা নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে। এবং অভিভাবকেরা মনে করছেন যে 2 জন মিলে কাজ করছে আর বাকি 8 জন কাজ করছে না। এখন এই পরিবর্তনটা যখন শুরু হয়েছে, সেই পরিবর্তনের শুরুর দিকে এই চ্যালেঞ্জগুলো থাকবে, কিন্তু এর যে বিস্তৃত যে ধারণা এবং এর যে টার্গেট লক্ষ্য, সেটা কিন্তু মোটেই খারাপ নয়। যে আমার শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষার্থী শিখছে, শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী শিখছে, একই সাথে তার বিদ্যালয়ের এনভায়রনমেন্ট থেকে শিখছে, একই সাথে তার পরিবারের এনভায়রনমেন্ট থেকে শিখছে, একই সাথে সে তার সমাজ থেকে শেখার সুযোগ পাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদেরকে আরও অনেক বেশি কানেক্টিভিটি বাড়ানোর স্কোপ তৈরি করা, সেটাই আসলে বিদ্যালয়ের বা শিক্ষকের অন্যতম প্রধান কাজ। একই সাথে আমাদের অভিভাবকদেরকেও ইনভলভ হবার কথা রয়েছে অনেক, কিন্তু আমাদের সেই রুরাল গার্ডিয়ানদের মধ্যে হয়তো অনেক রকমের, বা আমরা যারা আরবান গার্ডিয়ান তাদেরও তো হয়তো অনেক সময়ের সংকীর্ণতা বা সংক্ষিপ্ততা থাকে, আমরা হয়তো অতটা ইনভলভ হতে পারি না। এই সমস্ত কারণে আমাদের উদ্বিগ্নতা বাড়ছে, কিন্তু উদ্বিগ্নতার সাথে সাথে আমি মনে করি এখানে নতুন আশার আলো দেখা যায় এবং রয়েছে আসলে সেই সুযোগটি আমাদের নতুন কারিকুলাম। আচ্ছা, এটা একটা জিনিস যেটা এই যে কিন্তু একবার যদি আপনি বাদ দিয়ে দেন, ধরেন কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয়ে না যায়, লার্নিং গ্যাপটা যদি এখানে একবার, কন্টেন্ট তো ফিক্সড না, ওই কন্টেন্টের সলিউশন বা সমাধানের নানা রকমের ওয়ে এখানে প্রপোজ করা হয়েছে। এবং এই যে সেই, আর আগে কি হতো যে একটা কন্টেন্ট যদি থাকে তার সামারি করতে হলে হয়তো একজন শিক্ষার্থী এক একভাবে করতো, কিন্তু কন্টেন্টটা তো ফিক্সড, এবং সেই ফিক্সড কন্টেন্ট তার মেমোরাইজ করে সেটাকে সে ডেলিভারি দিত। কিন্তু নতুন কারিকুলামে ওই স্কোপটিকে অনেক বাড়ানো হয়েছে, যেটাকে আমরা স্পাইরাল লার্নিং স্কোপ। এখানে যেখান থেকে স্টার্ট হবে সেটা আস্তে 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 স্পাইরাল হতে সেটাকে বৃদ্ধি করবা। একজন যেভাবে চিন্তা করছে, সাথে আরেকজন পেয়ার লার্নার আরেকভাবে চিন্তা করছে, 10 জন চিন্তা করাতে সেই চিন্তার যে জগৎটি সেটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আপনিও দেখবেন যে স্যার, মানে ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য স্কুল বা ইউনিভার্সিটি যেসব জায়গায় থাকুক, এই জায়গাগুলোতে আমি যে জিনিসটা বলবো, যা ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো, বা যারা গার্ডিয়ান আছেন, ফেলো গার্ডিয়ানদেরকে বলবো, যে এই জায়গাটাতে যারা আসলে যে কালচারাল অ্যাক্টিভিটি বা পড়াশোনার সাথে সাথে অন্যান্য অ্যাক্টিভিটিতে থাকে, আমি অলওয়েজ দেখেছি স্যার যে তাদের এই জিনিসটা অনেক বেশি কাজে দিচ্ছে। এবং আমি দেখেছি আমার যে কজন ফ্রেন্ড বিতর্ক প্রতিযোগিতায় ভালো ছিল, আমার যে কজন ফ্রেন্ড দেখা যাচ্ছে অন্য কোনো কালচারাল অ্যাক্টিভিটিতে ভালো ছিল, তারা একজনও এখন কোনো মানে মিডিওকার জব করতেছে বা নর্মাল জায়গায় আছে তাও না, সবাই ধরেন খুব ভালো ভালো জায়গায়, মানে যারা পড়াশোনার বাইরে অন্যান্য অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল, এটা ওদের অনেক কাজে দিচ্ছে। এর মানে ইউনিভার্সিটিতেও স্যার আমি দেখেছি এখানে এই কারিকুলামের মধ্যে সেই জায়গাটিতে কিন্তু অনেক বেশি সুযোগ আছে। এবং যে জায়গাটিতে অসুবিধাটা হচ্ছে, শকিং যে জায়গাটি, সেটি হলো আমরা একটা সিস্টেমের মধ্যে ছিলাম, একটা নতুন সিস্টেমের মধ্যে এসেছে, আমাদের গার্ডিয়ানদের কাছে এবং আমাদের শিক্ষার্থীদের কাছে এটা কিন্তু একটা হোঁচট খাবার মতো ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন, শুধু কালচারাল অ্যাক্টিভিটিজ না, একজন শিশু যত বেশি অ্যাক্টিভিটির সাথে সে যুক্ত হবে, যত বেশি প্রজেক্টের সাথে সে যুক্ত হবে, যত কাজ সে করবে, অর্থাৎ তার ব্রেনের কিন্তু ফোল্ডারগুলো ওপেন হতে থাকে। এবং তার এই যে ব্রেনের ফোল্ডারটা যখন সে ওপেন হয়, অনেক কিছু আছে কিন্তু এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের যে উপযোগী করে যে নাগরিক তৈরি করবার যে দর্শন এই শিক্ষাক্রমে, সেই দর্শনটি কিন্তু এখানে অর্জন করবার সুযোগটা অনেক বেশি। সেটি কীরকম? এই যে ধরেন একটা কাগজ কেটে কেটে সে একটা অ্যাক্টিভিটি করবে একটা শিক্ষার্থী, বা যে অঙ্কটি ধরেন প্রেজেন্টেশন করছে, এটা কিন্তু দেখবেন হাইলি কানেক্টেড টু ধরেন ব্লক সিস্টেম। আমরা দুটো ব্লক, এই দুটো আর এই দুটো মিলে আমরা এটা 4টা হচ্ছে। এই ব্লক থেকে কিন্তু আস্তে আস্তে তাকে প্রোগ্রামিং এর দিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এবং আমরা ছোটবেলায় খেলতাম, আমরা যে খেলতাম, এখন সে ধরনের খেলা কিন্তু আছে, যে অ্যাক্টিভিটিগুলো সুযোগগুলো এখনো কিন্তু এই শিক্ষাক্রমের মধ্যে আমি কিন্তু জানতামই না স্যার।
ছোটবেলা যে এইভাবে প্রোগ্রামিং শেখা যায়। Exactly. আমি তো প্রোগ্রামিং শিখছি আমার ইউনিভার্সিটিতে। আমি এখন এই যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মজুর এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্মে আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের ব্লগ বেস প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে প্রোগ্রামিং শেখাচ্ছি। এবং গার্ডিয়ান যারা আছেন আপনারা দেখলে খুব ভালো লাগবে, আপনারা ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারেন। মজার বিষয় হচ্ছে স্যার আমাদের সাথে প্রায় 600 শিক্ষার্থী এখন ডেইলি প্রোগ্রামিং এর ক্লাস করে। আর এই জায়গাটায় আমি যে জিনিসটা দেখতেছি, ওদের তো একটা গেম বানানো, অ্যানিমেশন বানানো খুব সহজ, পাজেলের মতো জাস্ট মিলিয়ে দিচ্ছে। আর ধরেন স্যার একটা সুন্দর অ্যানিমেশন হয়ে গেল, টম এন্ড জেরি দৌড়াচ্ছে পিছনে টম, মানে একটা সুন্দর এনভায়রনমেন্ট ওরা পাচ্ছে। আপনার সন্তানের ব্রেইনটাকে যত বেশি ব্যবহার করতে পারবে, ও তত বেশি বিভিন্ন রকম কাজ করার জন্য সুযোগ সুবিধা পাবে এবং ওর ব্রেইনটা তত বেশি ডেভেলপ হবে। আমাদের মজুরিতে একটা কোর্স আছে অ্যাবাকাস নাম। আমরা ওই অ্যাবাকাস কোর্সে যখন ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি বা আমার সাথে যখন কোনো গার্ডিয়ানের কথা হয়, আমরা যদি সেই যে বাইরের দেশের কথা বলি, ফিনল্যান্ডের কথা বলি, আমরা প্রায় সময় নিয়ে আসতেছি এখন। অ্যান্ড ফিনল্যান্ডে এই জিনিস তো অনেক আগে শুরু করা হয়েছিল। অ্যান্ড যখন এখানে শুরু করা হয়েছিল, এরপর থেকে ওদের ডেভেলপমেন্টটা অনেক হয়েছে, প্রায় 92% ওরা একটা গ্রোথ পাইছে এডুকেশনাল কারিকুলাম দিয়ে। এটা কিন্তু শুধু স্কুল করে নাই, ওদের বাসায় এডুকেশনাল যে এক্সপিরিয়েন্সটা এটা অনেক সুন্দর ছিল। আমার দেশে কি এমন অভিভাবক আছে? করতে চায় না। আমি তো আপনাকে 85% যদি রুরাল হয় আর আমরা 15% যদি শহুরে হই, শহুরে অভিভাবকরা একভাবে ব্যস্ত আর রুরাল অভিভাবকরা আরেকভাবে ব্যাকওয়ার্ডেন। আমাদেরকে এই কথা ভুলে গেলে চলবে না যে আমরা এখন কিন্তু একটা টার্নিং পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্যার প্যারেন্টিং এরও কোর্স থাকা উচিত, যে অভিভাবককে শিখাবে যে আপনি কিভাবে হেল্প শুধু করবেন। কোর্স নয়, এটা শুধু কোর্স না, এটা তো সেই স্কোপটা আমাদের স্কুল কেন্দ্রিক হলেই সেটা আছে, যেটা আমি সবসময় বলি এবং যেটা আমি সবসময় প্রস্তাব করি। সেটা হলো যেমন আমাদের টিচার্স প্যারেন্টস অ্যাসোসিয়েশন আছে না, মাদার্স মিটিং হয় না, তাহলে এই শিক্ষাক্রমটি যখন আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছি, তখন আমাদের কি কার্যক্রম, আমরা ওই শিক্ষাক্রমকে বাস্তবায়ন করার জন্য শিক্ষকের যেরকম ট্রেনিং প্রয়োজন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষাক্রম অনেকবার তো পরিবর্তন হয়েছে, যতবারই পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমরা শিক্ষকদের ট্রেনিং দিয়ে ছেড়ে দেই, কোনোভাবেই এটা বাস্তবায়ন হবে না। কারণ এটি শুধুমাত্র শিক্ষকের কাজ নয়, এই শিক্ষক একমাত্র হাতিয়ার হিসেবে ধরি যে শিক্ষক সর্বজান্তা সংসদ, শিক্ষক আপনার শিক্ষার্থী সমস্ত অর্জন করে দেবে, এই ধারণাটি ভুল। আমরা শুধুমাত্র শিক্ষকের প্রশিক্ষণ না দিয়ে একই সাথে আমাদের যে টিচার্স প্যারেন্টস অ্যাসোসিয়েশন আছে, আমাদের এসএমসি আছে, স্কুল ম্যানেজিং কমিটি আছে, এই শিক্ষাক্রমে স্কুল ম্যানেজিং কমিটির প্রশিক্ষণের সবচেয়ে বেশি হাইলাইট করা উচিত। একই সাথে প্রথমে হাইলাইট করা উচিত ছিল এবং এখনও সুযোগ আছে, সেগুলো যেমন ধরেন আমরা অনলাইন ট্রেনিং ব্যবস্থা করেছে শিক্ষকদের জন্য, ঠিক সেরকম অনলাইন মডিউলও থাকতে পারে গার্ডিয়ানের জন্য সরকারের পক্ষ থেকে। ঠিক সেরকম অনলাইন একটা করে ইয়া থাকতে পারে যে আপনার হচ্ছে গার্ডিয়ানরা আসতেছে, টিচার সহ একসাথে বসতেছে, তারা কিউমুলেটিভ ভাবে সবাই মিলে ডিসকাস করতেছে যে এইখানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, আপনাদের বাসায় এইভাবে মোটিভেট করা আছে, তো সাপোর্ট করা প্রত্যেক বিদ্যালয়ে মাসিক সভা আছে, সেই মাসিক সভার মধ্যেও কিন্তু এটা প্রবেশ করার সুযোগ রয়েছে এবং থাকে। সেই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, এই যে ভুল বুঝাবুঝি এবং এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই যে এক ধরনের চ্যালেঞ্জ তো আছেই, এটা আমরা সবাই বলছি বাস্তবায়ন সবাই আগে আসলে সবাই হেল্প করলে তখন আসলে দিন শেষে এটা কাজে দিবে। সো আজকে আমরা স্যারের কাছ থেকে এরকম অনেক নতুন নতুন জিনিস জানলাম, আমরা চেষ্টা করবো এরকম আরো অনেক নতুন নতুন জিনিস স্যারের কাছ থেকে জানার চেষ্টা করতে, এবং পরবর্তী এপিসোডে আমরা আরো বেশ কয়েকটা মজার বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে যাওয়ার আগে আমরা স্যারের কাছ থেকে আজকের এপিসোডে যদি স্যার একটু আমরা কিছু বিষয় বলতেন। সার্বিকভাবে যেটা আমি বলতে চাই সেটা হলো শিক্ষাক্রম আসলে সমাজ বিচ্ছিন্ন কোনো বিষয় নয় এবং শিক্ষাক্রম একক কোনো বিষয় নয়। শিক্ষাক্রম আসলে অনেকগুলো উপাদানের একটা সংযুক্ত রূপ এবং শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য সেই প্রত্যেকটা উপাদানকে গুরুত্ব দিতে হবে সমানভাবে। শিক্ষাক্রমের সাথে ডাইরেক্টলি যারা যুক্ত আমাদের শিক্ষক এবং শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীর অভিভাবকের পাশাপাশি ওই সমাজ এবং আমাদের এই নতুন শিক্ষাক্রমের সমাজের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কার্যক্রমের সুযোগ রয়েছে। একই সাথে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো আমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে, বিশেষ করে শিক্ষা প্রশাসক যারা আছেন মাঠ পর্যায়ে, তাদেরকেও আরো বেশি সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকেও আরো বেশি ইতিবাচকভাবে বলা। অর্থাৎ সকলে মিলে যদি এটার একটা উদ্যোগ নেওয়া যায় এবং যারা পরিকল্পনাকারী, সেই পরিকল্পনা যারা গ্রহণ করছেন, শিক্ষাক্রমের সাথে যারা সংযুক্ত, তাদের সকলকে যদি সম্পৃক্ত করবার পরিকল্পনা করেন, তাহলে আমি মনে করি যে এটা অত্যন্ত চমৎকার একটা শিক্ষাক্রম হতে পারে এবং অত্যন্ত চমৎকারভাবে এটা বাস্তবায়ন হতে পারে এবং আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রজন্ম আমরা তৈরি করবার জন্য আরো বেশি আশাবাদী হতে পারি এবং সক্ষম হব আমরা সবাই মিলে যদি সেটা চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এপিসোড থেকে আমরা অনেক মজার বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। আমাদের সাথে যুক্ত থাকুন, নেক্সট এপিসোডে আমরা আরো বেশ কয়েকটা মজার বিষয় নিয়ে কথা বলবো এবং ইনশাআল্লাহ আমাদের এই এপিসোডগুলো বা এই ভিডিওগুলো যারাই দেখছেন আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে। আপনাদের সবার সাথে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।